হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ার অনেক আলোচিত একটি সিরিজ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো হয়। আমরা দেখতে পারি একটা বিল্ডিং ধসে পড়ছে, আর সেটি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং হাসছে। কেন সে হাসছে, কেন সে দাঁড়িয়ে আছে, এই কারণটি আমরা পরে জানতে পারবো। সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভিনসেনজো অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেছে এবং কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন আমরা আকাশে একটি বিমানও দেখতে পাই। যাওয়ার পরে আমরা দেখতে পাই সে একজন লোকের কাছে গিয়ে পৌঁছেছে এবং সে লোককে এটি বলে একটি অফার করে যে এটাই তোমার লাস্ট অফার। কিন্তু লোকটি তার অফার রিজেক্ট করে এবং তাকে অনেক অপমানও করে। তখন ভিনসেনজো বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরিণতি তোমার জন্য কখনোই ভালো হবে না। কিন্তু লোকটি বলে, আমার উপরে মাফিয়ার হাত রয়েছে, তুমি আমার কিছুই করতে পারবে না। তখন ভিনসেনজো সেখান থেকে চলে যায়। ভিনসেনজো যাওয়ার পর লোকটি খেয়াল করে প্লেনটি বারবার এদিকে জমির উপর দিয়ে ঘুরছে এবং জীবাণুনাশক দিচ্ছে। তখন আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার ভিনসেনজোর হাতে একটি লাইটার, যেখানে সে আগুন জ্বালায় এবং সে জমিতে ছুঁড়ে ফেলে, আর সাথে সাথে দাউ দাউ করে পুরো জমিতে আগুন ধরে যায়। আসলে প্লেন থেকে জীবাণুনাশক দেওয়া হচ্ছিল না, সেখানে দেওয়া হচ্ছিল পেট্রোল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ভিনসেনজো তার বস ফাবিওর ফিউনারালে এসেছে এবং সেখানে সে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ ফাবিও তার ভাইয়ের মতো ছিল। তারপর তার দেখা হয় তার বসের ছেলে পাওলোর সাথে। পাওলোকে দেখেই বোঝা যাচ্ছে সে ভিনসেনজোকে তেমন একটা পছন্দ করে না এবং ভিনসেনজোও তাকে পছন্দ করে না। পাওলো ভিনসেনজোকে বলে, বাবা এখন আমাদের মাঝে নেই, এখন বাবার অনুপস্থিতিতে আমি এখানের বস, তোমার আমাকে সম্মান করতেই হবে। তখন ভিনসেনজো বলে, তুমি যদি সম্মানের জায়গা মতো থাকতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই সম্মান করব। যদি তুমি সেখানে যোগ্যতা হারিয়ে ফেলো তবে তুমি আমার কাছে কিছুই না। এই কথা বলে ভিনসেনজো সেখান থেকে চলে যায়। তবে আমরা সেটি বুঝতে পারি পাওলো ভিনসেনজোর কথা শুনে মোটেও খুশি ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই ভিনসেনজো রাতে ঘুমাচ্ছিল, তখন কিছু মানুষ তার বাসায় ঢুকে পড়ে এবং তার উপরে হামলা করে, কিন্তু আমাদের হিরো সেখানে সবাইকে গানশটে মেরে ফেলে। আসলে পাওলো যেখানে ভিনসেনজোকে মারার জন্য লোক পাঠিয়েছিল, সেখানে ভিনসেনজোর কাছে এসব কিছুই না। ভিনসেনজো যখন বুঝতে পারে এটা পাওলোর কাজ, তখন সে তাকে ফোন করে এবং তার গাড়িটি উড়িয়ে দেয় এবং তাকে বলে, তুমি যদি পরের বার আমার পিছনে লাগো তাহলে এই গাড়ির সাথে তুমিও থাকবে। এই কথা শোনার পর পাওলো মোটামুটি ভয় পেয়ে যায়। ভিনসেনজো যখন পাওলোকে হুমকি দিচ্ছিল তখন আমরা দেখতে পাই ভিনসেনজো আসলে ফ্লাইটে বসে আছে। ভিনসেনজো আসলে ইটালি থেকে সে কোরিয়াতে চলে যাচ্ছিল এবং তার হাতে সেই বিল্ডিংয়ের ছবিটি রয়েছে। কি আছে সেই বিল্ডিংয়ে, এই রহস্য আমরা মুভির সামনেই জানতে পারবো। এতক্ষণ তো আমরা আমাদের নায়কের কাহিনী দেখতে পেলাম, এবার আমাদের কিউট নায়িকার উপরে আসা যাক। এই নায়িকাটাকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে, তার অ্যাক্টিং সব কিছু ছিল বলার মতো। সিন শিফটের পরে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই এবং সে একটি কেক নিয়ে হাজির হয়েছিল। সিরিজে তার নাম হচ্ছে হাং জা ইয়ং। আসলে নামগুলো উচ্চারণ করা খুবই কষ্টকর, সেজন্য আমরা তাকে ইয়ং বলেই ডাকবো। এবার গল্পে আসা যাক। ইয়ং কেক নিয়ে হাজির হয়েছিল কারণ কেকের মধ্যে ছিল অনেক টাকা, আর যার জন্য সে কেক নিয়ে এসেছিল সেই টাকাগুলো মূলত ঘুষের জন্য নিয়ে এসেছিল। কারণ ইয়ং একজন উকিল, আর সে যার জন্য কেক নিয়ে এসেছিল সে হচ্ছে একজন বাদী। সে যাতে আদালতে মুখ না খোলে সেই জন্য তাকে ঘুষ হিসাবে এই টাকাগুলো দিচ্ছিল ইয়ং। পরের দিন সিন শিফট হয় এবং আমরা ইয়ংকে দেখতে পাই আদালতে। সে তার অ্যাসিস্ট্যান্টের জন্য ওয়েট করতেছিল। আদালতে যখন কেসের শুনানি শুরু হয় তখন আমরা দেখতে পাই ইয়ং তার বিপক্ষ উকিলের সাথে অনেক কথা কাটাকাটি করছিল, কিন্তু অবশেষে ইয়ং সেই কেস জিতে যায় কারণ সে আগেই টাকা দিয়ে বাদীর মুখ বন্ধ করে রেখেছিল। পরে আমরা দেখতে পাই ইয়ং সেই বিপক্ষ উকিলের সাথে দেখা করতে গিয়েছিল। আসলে তারা হচ্ছে বাবা মেয়ে। ইয়ং এর বাবা সব সময় ন্যায়ের পথে চলে এবং ইয়ং টাকার জন্য সবকিছু করতে পারে। আর আমরা জানি যারা ন্যায়ের পথে চলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না। ঠিক তেমনি ইয়ং এর বাবাও স্বাবলম্বী ছিলেন না। একটা সময় ইয়ং অনেক কান্নাকাটি শুরু করে তার বাবার মন গলানোর জন্য, কিন্তু তার বাবা হঠাৎ করে বলে ওঠে, নাটক কম করো প্রিয়, তুমি যে বাটপারি করো সেটা আমি ভালো করেই জানি প্রিয়।
সাথে সাথে ইয়ং এর চেহারার রং বদলে যায়। আসলে ইয়ং সবসময় এরকম কান্নার অভিনয় করে, কিন্তু তার বাবা সবসময় তাকে ধরে ফেলে। আসলে এখানে ইয়ং এর ফেস ছিল দেখার মতো। পরবর্তী সিনে ভিনসেন্জো যখন কোরিয়াতে পৌঁছায় তখন সে ট্যাক্সি খুঁজছিল। তখন একজন ট্যাক্সি ড্রাইভার তাকে অ্যাপ্রোচ করে এবং তাকে নামিয়ে দেওয়ার কথা বলে। ভিনসেন্জো তার সাথে গাড়িতে উঠে যায়। গাড়িতে উঠে ভিনসেন্জো গাড়িতে পড়ে থাকা পানি খায় এবং কিছু একটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আপনাদেরকে আগেই বলি, এই সিরিজে অনেক অনেক ক্যারেক্টার রয়েছে, তাই আপনাদের সবকিছু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। পরবর্তী সিনে আমাদের নতুন একটি ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে একজন পুলিশ অফিসার, নাম হচ্ছে তার সিওক। আমরা দেখতে পাই সিওক মনের সুখে তার চেম্বারে বসে গান শুনছে, আর বাকি সব পুলিশ অফিসাররা যে যার মতো কাজ করেই চলেছে। আসলে এই সিরিজে সিওককে একটি ভম্বল ক্যারেক্টারের রূপেই দেখানো হয়েছে, তবে তার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং, সামনে আমরা সেটা জানতে পারবো। তবে কিছুক্ষণ পরে সিওকের কম্পিউটারে একটি মেসেজ আসে। মেসেজটি দেখে সে অনেকটা অবাক হয়, কারণ মেসেজটি ছিল ভিনসেন্জোর। ভিনসেন্জো ইটালিতে যে একজন বড় মাপের মাফিয়া সেটা সে ভালো করেই জানতো। সাথে সাথে সে সমস্ত ইনফরমেশন নিয়ে তার সিনিয়র অফিসারের রুমে যায় এবং তাকে বলে ইটালিয়ান একজন মাফিয়া কোরিয়াতে এসেছে, সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, আমাদের এটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। কিন্তু সিওকের সিনিয়র অফিসার তাকে বলে হতে পারে সে হলিডের জন্য এসেছে, এতে তোমার এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। কিন্তু সিওক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে স্যার, সে একজন ইটালিয়ান মাফিয়া, সে কেন কোরিয়াতে আসবে, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। শেষমেশ তার সিনিয়র অফিসার তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, তারপর সে নিজেই এখান থেকে চলে যায়। এইদিকে ঘটে যায় আরেক ঘটনা। ভিনসেন্জো যে গাড়ি থেকে পানি খেয়েছিল সেখানে আসলে অচেতন করার ওষুধ মিশানো ছিল। পরে আমরা দেখতে পাই দুইজন ছিনতাইকারী ভিনসেন্জোকে গাড়ির নিচে বসিয়ে রেখেছে এবং তার টাকা, ঘড়ি সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ ভিনসেন্জোর জ্ঞান ফিরে আসে, তখন সে তাদেরকে বলে তোমরা এসব কি করছো। তো তারা কোনো কথা না বলে ভিনসেন্জোকে আরেকটি লাথি মেরে আবার অজ্ঞান করে দিয়ে চলে যায়। তারপর আমাদের ঘটনা দেখানো হয় রাতে। আমরা দেখতে পাই ভিনসেন্জোর জ্ঞান ফিরে এসেছে এবং সে সেই খোলা জমিনের উপরেই পড়ে আছে। ভিনসেন্জো খেয়াল করে ছিনতাইকারীরা তার আঙুলে একটা ছোট টাকার নোট দিয়ে চলে গিয়েছে, কিন্তু কি আর করার, ভিনসেন্জো সেই টাকাটি নিয়েই বাস স্টেশনে গিয়ে বসে। হঠাৎ ভিনসেন্জো অনেক রাগারাগি শুরু করে নিজের উপরেই। অবশ্য রাগ করার কারণও আছে, কোরিয়ায় তার এরকম ওয়েলকাম হবে সেটা হয়তো সে কোনোদিনই আশা করেনি। পরের সিনে আমরা দেখতে পাই ভিনসেন্জো বাসে বসে আছে এবং শেষমেশ সে সিওলে এসে পৌঁছায়। তারপর আমরা দেখতে পাই ভিনসেন্জো সেই বিল্ডিংয়ের কাছে এসেছে। মনে পড়েছে এটা কোন বিল্ডিং? হ্যাঁ, মুভির প্রথমেই আমরা যে বিল্ডিংটি দেখেছিলাম এটিই সেটি। এবার আমাদের আসল ঘটনা দেখানো হয়। আসলে এই বিল্ডিংয়ের নিচে রয়েছে 15 টন সোনা, যেটা অনেক পরিমাণে। এই বিল্ডিংয়ের ওপর থেকে বাংকারটি এমনভাবে বানানো হয়েছে যে এটা মালিক ছাড়া কেউই খুলতে পারবে না, আর যদি সেটা খুলতে হয় তাহলে এই বিল্ডিংটি ভাঙতে হবে। মোট কথা হচ্ছে ভিনসেন্জোর বস মারা যাওয়ায় এখন সে চাইলেই এই সোনাগুলো আত্মসাৎ করতে পারে, তাই ভিনসেন্জো এইখানে এসেছে। এখন কথা হলো এই স্বর্ণগুলো এখানে আসলো কিভাবে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ইটালিতে যখন স্বর্ণগুলো রাখা সেফ মনে হচ্ছিল না, তখন ভিনসেন্জোর বস এই সোনাগুলো কোরিয়াতে পাঠিয়ে দেয় এবং কোরিয়াতে সোনাগুলো লুকানোর জন্য তারা একটি বিল্ডিং কিনে নেয় এবং সেই বিল্ডিংয়ের ভিতর দিয়ে তারা একটি বাংকার তৈরি করে, এবং যাতে মানুষের নজরদারিতে এই বিল্ডিংটি না পড়ে তাই তারা এই বিল্ডিংটি ভাড়ায় দিয়ে দেয়। এরপর ভিনসেন্জোর সাথে দেখা করতে আসে তার একজন সহকর্মী মিস্টার চো। যদিও ভিনসেন্জো এই বাড়ির মালিক, তবে কাগজে কলমে এই বাড়ির মালিক হচ্ছে মিস্টার চো। ভিনসেন্জো মিস্টার চো থেকে জানতে পারে বাবেল গ্রুপ এই বাড়ির উপর অনেক দিন ধরেই নজর দিয়ে রেখেছে। মিস্টার চো জানায় বাবেল গ্রুপ আশেপাশে সব বিল্ডিং কিনে নিয়েছে, এখন তারা আমাদের এই বিল্ডিংটিও কেনার জন্য খুবই চাপ সৃষ্টি করছে। এটা শোনার পর ভিনসেন্জো তেমন কিছু বলে না। পরের দিন বাবেল গ্রুপের একজন ম্যানেজার ভিনসেন্জো এবং মিস্টার চো এর সাথে দেখা করতে আসে এবং তাদেরকে অনেক টাকা অফার করে যাতে বিল্ডিংটি তারা তাদেরকে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে, বাবেল গ্রুপের ম্যানেজার যদি জানতো যে আসলে ভিনসেন্জো কে, তাহলে কি আর সে এই সাহস করতো কোনোদিনও? কখনোই করতো না। অবশেষে বাবেল গ্রুপের ম্যানেজারকে খালি হাতেই ফিরে যেতে হয়। বাবেল গ্রুপের থেকে বর্তমানে মুক্তি পেলেও ভিনসেন্জোর মাথায় কিন্তু আরেকটি চিন্তা রয়েছে, সেটি হচ্ছে ভিনসেন্জো চাইলেই ভাড়াটিয়াদের বের করে দিতে পারবে না, কারণ তারা এগ্রিমেন্ট করে রেখেছে। আর স্বর্ণ বের করতে হলে অবশ্যই বিল্ডিংটি খালি হতে হবে, না হয় বিল্ডিংটি ভাঙতে হবে। এরপর ভিনসেন্জো সবার সাথে একটি মিটিং তৈরি করে সব ভাড়াটিয়ারা তার সাথে দেখা করতে আসে। ভাড়াটিয়াদের দেখেই বোঝা যাচ্ছে তারা ভিনসেন্জোকে বিশ্বাস করে না। এদিকে আমরা আমাদের নায়িকার বাবা মিস্টার হানকেও দেখতে পাই, আসলে তিনিও এখানে ভাড়া থাকেন।
আমরা দেখি ভিনসেন্জো ভাড়াটিয়াদের বলছে আমাদের বস চাইছে এই বিল্ডিংটি ভেঙে এখানে নতুন বিল্ডিং তৈরি করবে এবং আপনারা সবাই সেখানে একটি করে ঘর পাবেন। শুরুতে সবাই তাকে বিশ্বাস না করলেও তার পার্সোনালিটি দেখে কয়েকজন মানুষ তার সাথে যুক্ত হয়ে যায় এবং সেই দেখা দেখি সবাই এগ্রিমেন্টে সাইন করার জন্য রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই মিস্টার চো যখন বাসায় যায় তখন বাবেল গ্রুপের কিছু গুন্ডা তাদের উপর আক্রমণ করে এবং তার সন্তান এবং স্ত্রীকে আটক করে রাখে। সেই জন্য মিস্টার চো বাধ্য হয়ে তাদেরকে বিল্ডিংটি লিখে দেয়। পরের দিন সকালে যখন মিস্টার চো গাড়িতে বসে ভিনসেন্জোকে ব্যাপারটি জানাচ্ছিল তখন হঠাৎ করেই তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। হ্যালো মিস্টার চো। পরবর্তীতে কি হয় সেটা আমরা জানতে পারি না। পরবর্তীতে আমরা দেখতে পাই ইয়ং তার বাবা মিস্টার হানের সাথে দেখা করতে এসেছে, কারণ মিস্টার হান তাকে একটি নোটিশ পাঠিয়েছে। নোটিশে লেখা ছিল, আমি তোমাকে বাবা, পিতাজি, ড্যাডি এসব বলা থেকে তোমার থেকে অধিকার ছিনিয়ে নিচ্ছি। এই সিনটি আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তখনই মিস্টার হানের অ্যাসিস্ট্যান্ট মিস্টার নাম তাড়াহুড়ো করে মিস্টার হানের কাছে আসে এবং তাকে বলে কিছু মানুষ বিল্ডিংয়ের উপর আক্রমণ করেছে। আমরা দেখতে পাই বাবেল গ্রুপের কিছু মানুষ এই বিল্ডিংটি দখল করতে এসেছে। তখন আমাদের নায়িকা তাদেরকে বাধা দিতে যায়। তখনই একটি গুন্ডা আমাদের নায়িকার গায়ে হাত তুলতে যায়। এমন সময় এন্ট্রি হয় আমাদের এই সিরিজের হিরো মিস্টার ভিনসেন্জো কাসানোর। এখানে ভিনসেন্জো বি লাইক, রুকো যারা, সবার করো, আব্বু আ রহে হে। যখন ভিনসেন্জো বুঝতে পারলো গুন্ডারা তাদের বিল্ডিং দখল করতে এসেছে তখন সে গুন্ডাদের বসের অবস্থা মেরে খারাপ করে দেয়। এখানে ভিনসেন্জোর অবস্থা দেখে ভাড়াটিয়া সহ আমাদের নায়িকা সবার মাথা নষ্ট হয়ে যায় এবং সবাই খুবই অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না ভদ্র দেখতে এই মানুষটি কতটা ভয়ঙ্কর হতে পারে। এর মধ্য দিয়ে এই সিরিজের প্রথম পর্ব শেষ হয়। সামনে আমরা এই সিরিজের আরও অনেক পর্ব নিয়ে আসবো এবং সামনে কাহিনী আরও অনেক ইউনিক। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য